এই মন ভোলানো চক্ষুজোড়া নাচে নাকি সম্ভব? ভাবতেই ঠোঁট কামড়ে হাসল কৌশিক, যেন সে কিছুই দেখেনি। এমন ভঙ্গিতে দরজার দিকে এগিয়ে গেল। সেকেন্ডের ব্যবধানে একটানে দরজা খুলে দিল। আচমকা দরজা খুলে দেয়ায় দেহের ভারসাম্য হারিয়ে ফেলল তুবা। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওর উপর খামছে ধরল কৌশিক। পড়ে যাওয়া থেকে বাঁচলেও বিপত্তি ঘটল আরেক জায়গায়। তুবার হাতে ছিল একটা পায়েসের বাটি, যেটা বর্তমানে ফ্লোরে পড়ে ৩-৪ খণ্ডে বিভক্ত হয়ে গেছে। বাটির পায়েস ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই সাথে খানিকটা পায়েস ছিটকে এসে তুবার মুখের কয়েকটা জায়গায় এবং গলায় লেগেছে। আচমকা এহেন কাণ্ডে ভড়কে গেল তুবা। মাথায় হাত রেখে জিভ কামড়ে বলল, গেল গেল, সব গেল, পুরো পায়েস নষ্ট হয়ে গেল। তুবার আহাজারি সম্পূর্ণ উপেক্ষা করে ওকে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরল কৌশিক। গভীর চোখ দুটো তুবার ডাগর চোখে নিবদ্ধ করে বলল, ব্যাপার কি জান? সাত সকালে অভিযোগের কারণ খুব দেখতে মন চাইছে বলছে। ধরা পড়ে চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল তুবা। আমতা আমতা করে বলল, এমন কিছু না, আমি তো। তুই তো দেখতে মন চাইছে ভালো কথা, এমন ওকে চোখে দিচ্ছিস কেন? এই পুরো আমিটাই তো তোর। মন চাইলে সোজা ঘরে চলে আসবে, নিজ উদ্যোগে সবকিছু টেনে টুনে খুলে দেখবে। আমি তো বারণ করবো না, তাহলে চুরি করে দেখার কি প্রয়োজন? কৌশিক রেহানো লাগাম ছাড়া কথায় হাঁসফাঁস করে উঠল তুবা। ছাড়া পাওয়ার জন্য মোচড়া মুচড়ি করতে করতে বলল, ছাড়ুন তো, খালি বাজে কথা। আমি ওয়াশরুমে যাব, পায়েস লেগে মুখ গলা চটচটে লাগছে। কৌশিক ছাড়ল না, বরং 2 কদম এগিয়ে এসে দুজনের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে দিল। মুহূর্তের ব্যবধানে তুবার গলায় মুখ ডুবালো। গলায় লেগে থাকা পায়েসের অংশটুকু অবলীলায় মুখে তুলে নিল। একইভাবে গালে লেগে থাকা পায়েসটুকু লোহন করে তুলে নিল। হঠাৎ কৌশিকের গভীর ছোঁয়ায় মৃদু কেঁপে উঠল তুবা। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এলো। কান দুটো গরম হয়ে ধোঁয়া ছাড়তে শুরু করলো। তীব্র শিহরণে মুচড়ে উঠল তুবার দেহ। কৌশিক মিষ্টিটুকু গিলে বলল, ইয়াম্মি, খুব টেস্টি। তোর ছোঁয়া পেয়ে পায়েসের মিষ্টতা দ্বিতীয় বেড়ে গেছে জান। আমার মধুর দোকান। তুবা লজ্জায় চোখ নামিয়ে নিল। গাল দুটো টমেটোর মতো লাল রং ধারণ করেছে। নজর পায়ের দিকে স্থির রেখে 2 আঙুলে ফ্লোর খোটলাতে খোটলাতে বলল, আপনি থামবেন? আজ একটা বিশেষ দিন, তাই নিজের হাতে পায়েস বানিয়েছি আপনার জন্য, অথচ আপনি সেটা ফেলে দিলেন। আমার মনটা খারাপ হয়ে গেল। বলতে বলতে তুবা মুখ ভার করে নিল। ওর ভারাক্রান্ত মুখের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। বুকের ভেতর অপরাধবোধ দানা বাঁধল। নিজের করা বোকামির জন্য এবার চরম আফসোস হলো কৌশিকের। একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ফ্লোরে পড়ে থাকা পায়েসের দিকে। এরপর তুবার দিকে ফিরে বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে বলল, এই রে, গন্ডগোল হয়ে গেল। এটা কি তুলে খেয়ে নেব? বলতে বলতে পেছন ফিরল কৌশিক, যেন এক্ষুনি ফ্লোর থেকে পায়েস তুলে নিয়ে খেতে শুরু করবে। কৌশিকের ভাব কায়দা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরল তুবা। মৃদু কণ্ঠে চেঁচিয়ে উঠল, আরে আরে, কি করছেন? এটা নোংরা হয়ে গেছে। তো তো মানে? পায়েস নিচে পড়া, খাবার খাবেন নাকি? তোর হাতের রান্না জান, শুধু ফ্লোর কেন, রাস্তার মাঝখান থেকে এমনকি ডাস্টবিন থেকে তুলে খেতে পারি। ইটস প্রিশিয়াস টু মি। তুবা চোখ মুখ কুঁচকে বলল, লাগবে না, আরও আছে, নিচে গিয়ে খেয়ে নেবেন। কৌশিক মেনে নিল। সম্মতির ভঙ্গিতে মাথা দোলালো। এরপর হুট করেই কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, 1 মিনিট, তুই তো রান্না পারিস না, তাহলে পায়েস রান্না করলে কিভাবে? শিখছি, ভবিষ্যতে আপনাকে রান্না করে খাওয়াতে হবে না? বউ আমার ধীরে ধীরে সংসার হয়ে উঠছে। আমি ইমপ্রেসড। বলতে বলতে আবারও ড্রেসিং টেবিলের সামনে চলে গেল কৌশিক। ব্রাশ দিয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। তুবা পায়ে পায়ে এগিয়ে গিয়ে ঠিক কৌশিকের পেছনে দাঁড়ালো। থমথমে মুখে বলল, শুনুন, কথা আছে আপনার সাথে। কৌশিক সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। সাবলীল কণ্ঠে বলল, শুনছি। যাচ্ছেন তো অফিসে, যেখানে ছেলের পাশাপাশি মেয়ে কলিগও থাকবে। নজর সংযত রাখবেন, চোখ যেন ভুলো এদিক সেদিক না যায়।
কৌশিক এবার তীক্ষ্ণ চোখে তাকালো তুবার মুখের দিকে, দুই হাতে বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলল, তুই আমাকে সন্দেহ করিস? মোটেই না। তাহলে? তুবা একটু থামলো, কৌশিকের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে নিল। মেয়েটার চোখে মুখে যেন অমাবস্যার আধার নেমেছে, কপালের প্রতিটি ভাঁজে লুকিয়ে রেখেছে দুশ্চিন্তা। কৌশিক খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পরখ করলো, এরপর তুবার হাতটা আলতো করে ধরে নিজের কাছে টেনে নিল। দুই হাতে কোমর পেঁচিয়ে ধরে মৃদু কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে জান? এই ছোট্ট কপালে এত দুশ্চিন্তার ভাঁজ কেন? তুবা সঙ্গে সঙ্গে জবাব দিল না, কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলল, কেমন যেন ভয় লাগছে আমার। চাকরির জায়গার মানে আলাদা একটা দুনিয়া, যেখানে অনেক মেয়ে থাকবে, বিভিন্ন বয়সের সুন্দরী মেয়েরা সাজুগুজু করে অফিসে যাবে। ওদের দেখে আপনার মন যদি আমার দিক থেকে ঘুরে যায়, আমি তো অত স্মার্ট নই। তুবার মূর্ছা যাওয়া মুখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। ঠোঁটের কোণে হয়তো মৃদু হাসির রেখাও দেখা দিল, তবে সেটা খুব বেশি বোঝা গেল না। কৌশিক বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল তুবার দিকে, এরপর সময় নিয়ে বলল, আমার চোখের দিকে তাকা। হঠাৎ এহেন আদেশে হকচকিয়ে গেল তুবা, অবধের মতো মাথা তুলে চাইল। না চাইতেই চোখ রাখলো কৌশিকের গভীর দুই চোখে। আবারও সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হলো তুবার মনে। কৌশিক চোখে চোখ রেখেই প্রশ্ন করলো, কি দেখতে পাচ্ছিস সেখানে? আমার প্রতিবিম্ব। সাবলীল কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক হাসল, এক হাত তুবার গালে রেখে অত্যন্ত নরম সুরে বলল, জানিস জান, আমার এই দুই চোখে মারাত্মক সমস্যা আছে। এই চোখ দুটো তোকে ছাড়া আর কাউকে দেখে না। এই পৃথিবীর কোনো সৌন্দর্য আমার মন কাটতে পারে না। এক তুই ছাড়া আমার চোখের দৃষ্টি কোনো কিছু আটকাতে পারে না। আমি যতবার তোকে দেখি তোর সৌন্দর্য মুগ্ধ হই, বারে বারে তোর প্রেমে পড়ি। একমাত্র তোকে দেখে আমি থমকাই, চমকাই, স্থির হয়ে যাই। তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী আমার নজর থমকাতে পারেনি, ভবিষ্যতে কোনোদিন পারবে না। এমন আস্ত একটা মায়ের রাজ্য রেখে আমি অন্যদিকে নজর কেন দেব? আমার কি প্রাণের ভয় নেই? বলতে বলতে কৌশিকের নজর হঠাৎ করেই চলে গেল চাপানো দরজার দিকে। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সেদিকে, এরপর কথা বলার সুর খানিকটা পাল্টে বলল, তুই ছাড়া আমি আশেপাশে আর কোনো মেয়ে দেখতে পাই না জান। তুই ব্যতীত বাকি মেয়েগুলোকে আমার চোখে গরু ছাগল লাগে। এই যেমন দরজার দিকে তাকালে তুই মৌকে দেখতে পাবি, কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটা তাজা একটা হাতি। এটুকু বলতেই ধূপ করে দরজা খুলে তেড়ে আসলো মৌমিতা। হঠাৎ এই মুহূর্তে মৌমিতাকে দেখে হকচকিয়ে গেল তুবা। কৌশিক তখনও তুবার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। বড় বোনের সামনে এমন অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ে লজ্জায় আড়ষ্ট হলো তুবা। ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি শুরু করলো, কিন্তু কৌশিকের হাতে বাঁধন বিন্দুমাত্র ঢিলে হলো না, বরং তুবাকে সেভাবেই নিজের সাথে মিশিয়ে রাখলো। মৌমিতা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে আঙুল তুলে শাসিয়ে বলল, অসভ্যতামির একটা সীমা আছে ভাই, তুই সবসময় আমাকে অপমান করিস। যেমন কুকুর তেমন মুকুর। তুই অপমান পাওয়ারই যোগ্য। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তে প্রেমালাপ আড়ি পেতে শুনছিস, তোকে সম্মান দেবে কে? মৌমিতা ফুঁসে উঠল, খানিকটা চেঁচিয়ে উঠে বলল, আমারও তো ঠেকা পড়েনি তোর প্রেম আলাপ শোনার। আজ প্রথম অফিস যাচ্ছিস, বেস্ট অফ লাক বলতে এসেছিলাম, বড় বোন হিসেবে দোয়া দিতে এসেছিলাম। তোর ভাঙাচোরা দোয়া তোর কাছেই রাখ। চাকরি আমার হয়ে গেছে, এখন তোর দোয়া দিয়ে কি করবো? আচার বানাবো? তুই আসলে চরম লেভেলের বেয়াদব। বলেই উল্টো ঘুরে হাঁটা দিল মৌমিতা। কয়েক কদম গিয়ে হঠাৎ থেমে গেল। পিছনে ফিরে কৌশিকের বাহুবন্ধনে কাচুমাচু হয়ে লেপ্টে থাকা তুবার দিকে তাকিয়ে বলল, তুবা চল, এই অসভ্যের সাথে একদম থাকবি না। তুবা যেতে চাইল, কিন্তু কৌশিক ওকে ছাড়ল না, বরং মৌমিতার কথার বিরোধিতা করে গা ছাড়া জবাব দিল, ও কোথাও যাবে না। কেন? এখানে ওর কি কাজ? অনেক কাজ। বউ আমার ইনসিকিউরিটিতে ভুগছে, এখন ওকে আদর নিয়ে মোড়ে ইনসিকিউরিটি দূর করবো। তার আগ পর্যন্ত কোথাও যাবে না। মৌমিতার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। সে নাক মুখ কুঁচকে বলল, যে কোনো মুহূর্তে মা চলে আসতে পারে। সমস্যা নেই, আমার সময় লাগবে না, 5 মিনিট হলেই চলবে। বলতে বলতে তুবার দিকে তাকালো কৌশিক, নির্লজ্জের মতো জিজ্ঞেস করলো, হবে তো যান, নাকি আরো বেশি সময় লাগবে? লজ্জায় দম বন্ধ হয়ে গেল তুবার। গলার কাছে কথা আটকে মরি মরি অবস্থা।
মৌমিতা নাক ছিটকে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঠাস করে দরজাটা আটকে দিল। আজকাল তুবা নিজেকে আদর্শ বউ হিসেবে তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। যে মেয়েটা কোনোদিন রান্নাঘরের আশেপাশে পা রাখেনি, তার দুরন্ত কদম জোড়া ইদানিং রান্নাঘরেই ঘুরপাক খায়। এই যেমন এই মুহূর্তে পাক্কা গিন্নির মতো কোমরে ওড়না পেঁচিয়ে রান্না করছে। যদিও সে সব রান্না পারে না, তবে কনক চাপা বেগমকে ধরে একটু একটু করে শিখছে। আর তার শেখার পুরো তালিকা জুড়ে কৌশিকের পছন্দের খাবার। যদিও সে তালিকাটা বানিয়েছে খুবই সুকৌশলে, যাতে মা চাচিরা কোনোরূপ সন্দেহ না করে। সেই তালিকা থেকে কয়েকটা পদ টুকে নিয়ে রান্না করতে লেগে পড়েছে তুবা। যেমন বিভিন্ন পদের ভর্তা কৌশিকের খুব পছন্দের। সেই অনুযায়ী তুবা পর্যায়ক্রমে শুটকি ভর্তা, বাদাম ভর্তা, ইলিশ মাছের ভর্তা আর বেগুন পুড়িয়ে ভর্তা করেছে, সাথে লম্বা বেগুন ভাজা এবং ডিম ভাজা। এখন সে গরম গরম খিচুড়ি রান্না করবে। কনক চাপা বেগম পাশে দাঁড়িয়ে নিয়মকানুন সব বলে দিচ্ছেন, আর তুবা সেই অনুযায়ী কাজ করছে। পাশেই দাঁড়িয়ে তার 3 মা চাচি। তুবার ইদানিং রান্নার প্রতি এত আগ্রহ দেখে নাইমা বেগম মশকরা করে বললেন, আমাদের মেয়ে তো বড় হয়ে গেছে ময়না, কেমন পাক্কা গিন্নির মতো কোমরে কাপড় জড়িয়ে রান্না করছে। মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, এই মেয়েকে আমি এক চুলো বিশ্বাস করতে পারি না। ওর আচার আচরণে কেমন অদ্ভুত। আবার মাথার মধ্যে কি চলছে কে জানে। বলেই তিনি কোমরে গুজে রাখা শাড়ির আঁচল খুলতে খুলতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। পরপর নাইমা বেগমও চলে গেলেন। আপাতত এখানে তাদের কাজ নেই। আজ নাকি তুবা সবার জন্য একা হাতে রান্না করবে। মেয়েটার এমন ঘটা করে পুরো পরিবারের জন্য রান্না করার কোনো উপযুক্ত কারণ তিনি খুঁজে পেলেন না। তাই ভাবনা চিন্তা বাদ দিয়ে তিনিও বসার ঘরে পা বাড়ালেন। আপাতত হাতে যখন কাজ নেই, এই সুযোগে একটু টিভি দেখা যাক। সন্ধ্যায় ভালো ভালো সিরিয়াল হয় স্টার জলসা, জি বাংলায়। এগুলো না দেখলে আবার দিন সম্পূর্ণ হয় নাকি? দুজনে চলে যাওয়ার পর রান্নাঘরে রয়ে গেল কেবল তুবা আর কনক চাপা বেগম। তিনি তুবার পাশে দাঁড়িয়ে সবকিছু বলে দিচ্ছেন। বড় মায়ের নির্দেশ অনুযায়ী তুবা চুলায় খিচুড়ি চড়িয়ে দিল। কনক চাপা বেগম ফ্রিজ থেকে শসা আর টমেটো বের করলেন সালাদ বানাবেন বলে। সেগুলো একটা বাটিতে রাখতেই ছো মেরে নিয়ে নিল তুবা। মুক্তোর মতো ঝকঝকে দাঁতগুলো বের করে বলল, আমি করছি তো বড় মা। বলে একটা চাকু নিয়ে শসা কাটতে লাগলো। কনক চাপা বেগম পুদিনা পাতা বাছতে বাছতে আপন মনে তুবার সাথে গল্প জুড়ে দিলেন। মৌ চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই না তুবা? তুবা শসা কাটতে কাটতে এক পলক তাকালো, এরপর পুনরায় কাজে মন দিয়ে বলল, সে তো হবে, আপু তো এবারেরই আলো। আপু চলে গেলে বাড়িটাই অন্ধকার হয়ে যাবে। ইস, সময় যে এত তাড়াতাড়ি কেন চলে যায়। আফসোসের সুরে বলল তুবা। কনক চাপা বেগম কথার তালে তাল মিলিয়ে বললেন, মেয়ে মানুষ, একদিন তো পরের ঘরে যেতেই হবে। তবে এ কথা মনে হলে বুকটা ভারী হয়ে ওঠে, বুঝলি? তাই ভাবছি মৌমিতার বিয়ের পরপরই কৌশিককে বিয়ে করিয়ে দেব। এক মেয়ে যাবে, আরেক মেয়ে আসবে। আমার বুকটা তাহলে খালি হবে না। ছেলেটার ভালো চাকরিও হয়েছে, আর দেরি করব না। হঠাৎ করেই কৌশিকের বিয়ের কথা শুনে চলন্ত হাত জোড়া থেমে গেল তুবার। কাজের গতিও কমে গেল বেশ খানিকটা। তুবা শসা কাটাতে কাটাতে আর চোখে কনক চাপা বেগমের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, ছেলের বউ হিসেবে তোমার কেমন মেয়ে পছন্দ বড় মা? না মানে বললে আশেপাশে খুঁজে দেখতাম। খোঁজাখুঁজির কি আছে? মেয়ে তো আমার হাতের কাছেই। অকপটে জবাব দিলেন কনক চাপা বেগম। তুবা ভুরুকুসকে প্রশ্ন করল, কে? আরে আমাদের রাইমা। আবার কে? রাইকে আমার খুব পছন্দ, বুঝলি? ভারী মিষ্টি মেয়ে। ছেলের বউ হিসেবে একদম আমার মনের মতো। ভাবছি মৌমিতার বিয়েটা হয়ে গেলে তোর বড় চাচুর সাথে রায়ের বিষয়ে কথা বলবো। আমার মনে হয় সে না করবে না। ভালো হবে না বল? বলতে বলতে সামনে তাকাতেই কনক চাপা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেল।
তিনি খপ করে তুবার হাতটা চেপে ধরে আঁতকে উঠলেন। এ কি, আঙ্গুল কেটে রক্ত পড়ছে তো। ইয়া আল্লাহ, এই মেয়ের ধ্যান জ্ঞান কোথায় থাকে? বলতে বলতে তিনি বেসিনের নিচে তুবার হাত টেনে নিয়ে পানির ট্যাপ ছাড়লেন। এই পর্যায়ে সংবিত ফিরে পেল তুবা। অনুভূতিহীন চোখে একবার কেটে যাওয়া হাতের দিকে তাকালো। বাম হাতের তর্জনী এবং মধ্যমা দুটো আঙুলের মাথার দিকে বেশ খানিকটা কেটে গেছে। কাটা জায়গা থেকে কলকলিয়ে তরতাজা লাল রক্ত ঝরছে, অথচ অদ্ভুত, তুবার মধ্যে কোনো অনুভূতিই কাজ করছে না, আর না কোনো ব্যথা অনুভব হচ্ছে। বরং মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কৌশিক আর রাইমা। পরিবার যদি রাইমাকে এ বাড়ির বউ বানাতে চায়, তাহলে তুবার কি হবে? তবে কি ওদের সম্পর্কটা ভাঙনের পথে? ভাবতে গিয়ে বুকটা মুচড়ে উঠল তুবার। দুই চোখের সীমারেখা পেরিয়ে গলগল করে অশ্রু ঝরতে শুরু করলো। কনক চাপা বেগম হাতের রক্ত ধুয়ে দিয়ে সেভাবেই ওকে ধরে বসার ঘরে নিয়ে আসলেন। বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিলেন ময়না বেগম আর নাইমা বেগম। এমন পর্যায়ে তুবার হাত কেটে যাওয়ার কথা শুনে দুজনেই বিচলিত হয়ে পড়লেন। নাইমা বেগম তাড়াহুড়ো করে নিজের ঘর থেকে একটা মলম এনে এগিয়ে দিলেন। ময়না বেগম মেয়ের কাটা জায়গায় মলম লাগাতে লাগাতে এক চোট বকে দিলেন। অসভ্য, অসভ্য, মেয়েটা চরম অসভ্য। আমার মন বলছিল নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। সব কিছু নিয়ে তুরুম ফুরুম করে মেয়েটা। এবার রান্না করার শখ মিটলো তো। আহ, থাম তো ময়না, মেয়েটা কাঁদছে। কনকচাপা বেগমের ধমকে চুপ হয়ে গেলেন ময়না বেগম। ক্রন্দনরত মেয়ের মুখের দিকে তাকিয়ে মনটা ভারী হয়ে গেল তার। আহারে, কিভাবে হিসকি তুলে কাঁদছে মেয়েটা! না জানি কতই ব্যথা পেয়েছে। সকলের ভাবনা ঠিক এরকমই, অথচ এই কান্নার আসল কারণ কেবল তুবার মনেই চাপা পড়ে রইল। রাতে খাবার টেবিলে বসে গরম গরম খিচুড়ি সাথে ভর্তা দেখে চোখ মুখ জলজল করে উঠল সবার। সেই খুশির মাত্রা দ্বিগুণ হলো যখন কনক চাপা বেগম বললেন, আজ সব খাবার তুবা নিজের হাতে তৈরি করেছে। এটা যেন বাপ চাচাদের জন্য ছোটখাটো বিস্ফোরণ ছিল। মেয়ের হাতের রান্না পেয়ে খিচুড়ির ওপর এক প্রকার হামলে পড়লেন বাড়ির কর্তারা। এক এক লোকমান মুখে নিয়ে মুখ থেকে তৃপ্তির আওয়াজ বের করলেন। এদিকে কৌশিকের চোখে ভরপুর বিস্ময়। রান্নার রও না জানা মেয়েটা কিনা নিজের হাতে রান্না করেছে। এর পুরোটাই যে কৌশিকের জন্য সেটা বুঝতে ওর বিন্দুমাত্র বেগ পেতে হলো না। ভাবতে ভাবতে ঝালঝাল ভর্তা দিয়ে খিচুড়ির একটা লোকমা মুখে তুলে নিল কৌশিক। সঙ্গে সঙ্গে তৃপ্তিতে চোখ বুজে এলো। মানতেই হবে মেয়েটার রান্নার হাত ভালো। খেতে খেতে তুবার এক দফা প্রশংসা করতে ঘাড় ঘোরালো কৌশিক। সঙ্গে সঙ্গে কপাল জোড়ে 3-4টে ভাঁজ পড়ল। তুবা ওর পাশে বসে আছে ঠিকই, কিন্তু মেয়েটা আজ বেজায় চুপচাপ। অন্য দিনের তুলনায় একেবারেই ছটফট করছে না, মুখটাও ভীষণ উদাস। খাওয়া বাদ দিয়ে প্লেটে আঙুল ঘুরিয়ে যাচ্ছে শুধু। ব্যাপারটা চোখে পড়তেই কৌশিক নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুবা জবাব দিল না, বরং আস্তে আস্তে হাত ধুয়ে উঠে পড়ল। এরপর চেয়ার সরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে গেল, খাওয়া হয়ে গেছে আমার। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। হঠাৎ তুবার এহেন আচরণে ভড়কে গেল কৌশিক। অবুঝের মতো দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। হঠাৎ হলোটা কি মেয়েটার? এই ভাবনায় কৌশিকের খাওয়াও বন্ধ হয়ে গেল। এই মেয়েটার মন খারাপ দেখলে কৌশিক একদম ঠিক থাকতে পারে না। বুকের ভেতর প্রচন্ড ব্যথা করে, ভীষণ হাঁসফাঁস লাগে। এই যেমন এখন অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছে বুকে। কৌশিক আর খেতে পারল না, হাত ধুয়ে নিজেও উঠে পড়ল। ঘড়িতে সময় রাত প্রায় 12টার কাছাকাছি। তখনই হাত ধুয়ে ঘরে আসার পর থেকে গভীর রাতের জন্য অপেক্ষা করছে কৌশিক। অবশেষে বাড়ির সবগুলো লাইট নিভতে দেখে নিঃশব্দে নিজের ঘর থেকে বের হলো। দোতলার বারান্দা থেকে একবার নিচে উকি দিয়ে দেখল সবাই এই মুহূর্তে যার যার ঘরে ঘুমিয়ে আছে। সুযোগ বুঝে সোজা পা বাড়ালো তুবার ঘরের দিকে। দরজার সামনে সে 2 আঙুলের টোকায় দরজাটা ঠক ঠক করলো, কিন্তু মিনিট খানেক সময় পার হওয়ার পরও ভেতর থেকে কোনো জবাব এলো না।
কৌশিকের সমতল ভ্রুদয় এবার বেজায় কুঁচকে গেল। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে সোজা চলে গেল নিজের ঘরের ব্যালকনিতে। এক লাফে নিজের ঘরের ব্যালকনি থেকে তুবার ঘরের ব্যালকনিতে চলে আসলো। এরপর লম্বা লম্বা কদম ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের সীমানায় পা রাখতেই আচমকা থমকে গেল কৌশিকের পা জোড়া। তুবা বালিশে মুখ গুজে ফোপাচ্ছে, কণ্ঠনালী ভেদ করে বের হচ্ছে চাপা আর্তনাদ। হঠাৎ এহেন দৃশ্য দেখে কৌশিকের পা দুটো টলে উঠল, বুকের ভেতরটা আচমকায় কামড়ে ধরল, গলার কাছে দলা পাকিয়ে জ্বলতে শুরু করলো। কৌশিক দ্রুত পায়ে এগিয়ে গেল তুবার কাছে, ওর একটা বাহু ধরে টেনে তুলল। ততক্ষণে কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। কৌশিক দুই হাতে তুবার মুখ আগলে ধরল, আদুরে সুরে বলল, কি হয়েছে জান, কাঁদছিস কেন? আমার উপর কি কোনো কারণে রাগ করেছিস? তুবা ডানে বামে মাথা দুলালো। কৌশিক আবারও প্রশ্ন করলো। বাসায় বা কলেজে কেউ কিছু বলেছে? তুবা আবারও ডানে বামে মাথা দুলিয়ে না বোঝালো। ওকে মুখে কিছু বলতে না দেখে খানিকটা রেগে গেল কৌশিক। মৃদু ধমকের সুরে বলল, মাথা নাড়ানো কি? হ্যাঁ, মুখে বল। না। ভাঙা কণ্ঠে জবাব দিল তুবা। কৌশিক অধৈর্য সুরে বলল, তাহলে কোনো কারণ ছাড়া এই কান্নার মানে কি? খুব ভালো করে জানিস তোর কান্না আমার সহ্য হয় না। ইচ্ছে করে জ্বালাস আমাকে, তাই না? এই পর্যায়ে হুট করেই কৌশিকের গলা শক্ত করে জড়িয়ে ধরল তুবা। প্রশস্ত বুকে নাক ঘষে ভেজা কণ্ঠে বলল, আপনার চিন্তায় আমি পাগল হয়ে যাব। বিশ্বাস করুন, কোনো একদিন ঠিক মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব। কিন্তু আমি তো তোকে কোনো চিন্তা দেইনি। দিয়েছেন, আমি না চাইতে 2 হাত ভরে ভালোবাসা দেন, সেই সাথে চিন্তা ফ্রি। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ঠিক বুঝে উঠতে পারল না এই অভিমানী মেয়ের অভিমানের কারণ। তুবা ওকে যেভাবে জড়িয়ে রেখেছিল ঠিক সেই অবস্থায় কোলে তুলে নিল কৌশিক। সোজা ব্যালকনিতে গিয়ে একপাশে রাখা ইজি চেয়ারে বসে তুবাকে সামনের দিক করে নিজের কোলে বসালো। তুবা এবং কৌশিক এবার মুখোমুখি। সেভাবেই তুবাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল কৌশিক। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে জান? তুই না বললে আমি বুঝবো কিভাবে? বড় মা আপনার বিয়ের কথা ভাবছে। তো কার সাথে জানতে চাইবেন না? বলে ফেল। রাইমা আপুর সাথে। হুট করেই রাইমার নামটা শুনে শান্ত মেজাজটা আচমকায় বিগড়ে গেল কৌশিকের। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে নিল। তুবা আপন মনে বিড়বিড় করলো, বড় মা ছেলের বউ হিসেবে রাইমা আপুকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না। বড় মা খুব শীঘ্রই বড় চাচুর সাথে আপনার আর রাইমা আপুর বিয়ের বিষয়ে কথা বলবে। তখন আমাদের সম্পর্ক পরিবার কোনো দিন মেনে নেবে না। বলতে বলতে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তুবার দু চোখ বেয়ে। তপ্ত পানির কণাগুলো সোজা গিয়ে পড়লো কৌশিকের হাতে। কৌশিক দুই হাতের তর্জনী দিয়ে তুবার চোখের পানি মুছে দিল। দুই হাতে মুখ আগলে ধরে নিজের কাছে টেনে নিল। তুবার কাঁপতে থাকা গোলাপি ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এরপর কপালে কপাল ঠেকিয়ে বলল, এত জ্বালাই কেন আমাকে বলতো? এসব ঠুনকো বিষয় নিয়ে কান্নাকাটি করিস, এতে যে আমার বুক পড়ে, তা বুঝিস না? এটা ঠুনকো বিষয় হলো? একদম পুরোপুরি ঠুনকো, একদম ভিত্তিহীন। তুবা মাথা নিচু করে নিল। কৌশিক ওকে ঘুরিয়ে উল্টো দিক করে বসালো। তুবাকে পেছন থেকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কিভাবে বোঝালে তুই বুঝবি বলতে চান? তোর মনের এত এত ভয় নিয়ে আমি কি করি? বাড়িতে জানিয়ে দেবো সবটা? তুবা আঁতকে উঠল, আতঙ্কিত কণ্ঠে বলল, বাড়িতে ঝড় উঠবে। উঠুক, আমি সব সামলে নেব। কিভাবে সামলাবেন? তুই বোধহয় ভুলে যাচ্ছিস, তোর হাজব্যান্ড বেকার নয়, একটা বড় সড়ো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। সুতরাং তোর মতো একটা বউয়ের খরচ চালানো আমার পক্ষে আহামরি কিছুই নয়। বাড়িতে জানালে সবাই রাগারাগি করবে। বাবা হয়তো আমাদের বাড়ি থেকে বেরও করে দিবে। তখন তোকে না আলাদা একটা সংসার সাজাবো, শুধু তুই আর আমি। ভালো হবে না? দুঃখের মাঝেও কৌশিকের আকাশ কুসুম কল্পনা শুনে হেসে ফেলল তুবা। আস্তে আস্তে কৌশিকের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ধীরে সুস্থে বলল, সামনে আপুর বিয়ে, ভুলে গেছেন? এই পর্যায়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক।
মৌমিতার বিয়ের দিনক্ষণ ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে বাড়িতে বিস্ফোরণ ঘটানো যাবে না, সুতরাং অনিচ্ছা সত্ত্বেও চুপ থাকতে হবে। ভাবতে ভাবতে একদম শান্ত হয়ে গেল কৌশিক। ইজি চেয়ারের শরীরটা পুরোপুরি ছেড়ে দিল। আজকের রাতটা বোধ হয় ভরা জ্যোৎস্না। স্বচ্ছ আকাশে উজ্জ্বল চাঁদটা পূর্ণ তেজের সাথে জ্বলজ্বল করছে। গাছের ফাঁক ফোকর গলিয়ে ঝিরিঝিরি বাতাস বইছে। তুবা সেই স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, কিছু কথা বলতে চাই আপনাকে, বলবো? বল, আমি তো আছি শোনার জন্য। যদি তুমি সম্বোধন করে বলি, রাগ করবেন? কৌশিক মুচকি হাসল। এক হাতে তুবার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজিয়ে দিতে দিতে বলল, হুম, তোর মুখের তুমিটাকে বুকটা শীতলতে ছেয়ে যাবে, রাগ আসবে না। তুবা যেন সাহস পেল। একটু নড়ে চড়ে মাথাটা কৌশিকের বুকের সাথে গেঁথে দিল। এরপর নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ছন্দ তুলে বলল, যদি আমি তারা হই, তুমি আকাশ হয়ে বুকের মাঝে রেখো। যদি আমি ঢেউ হই, তুমি সাগর হয়ে তোমার কাছেই রেখো। যদি আমি পাখি হই, তুমি বাতাস হয়ে আশেপাশেই থেকো। যদি আমি হারিয়ে যাই, তুমি আমার মাঝে আমার হয়ে থেকো। তুবার বলা শেষ হতেই আচমকা ওকে ধাক্কা মেরে বুকের থেকে সরিয়ে দিল কৌশিক। হঠাৎ ধাক্কায় তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তুবা। কৌশিক ঝড়ের গতিতে ঝুঁকে শক্ত করে তুবার গাল চেপে ধরল। চাপা কণ্ঠে গর্জে উঠে বলল, এসব কি ধরনের কথা? হ্যাঁ, কি কথা এটা? কোন সাহসে হারানোর কথা বললি তুই? আমার থেকে দূরে যেতে চাস? খুলি যাতে বড় হয়ে গেছে তোর? শক্ত হাতের চাপ খেয়ে গালটা জ্বলে উঠল তুবার। ঝরঝর করে দু চোখে বেয়ে অশ্রু বর্ষণ শুরু হলো। তুবা ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, ব্যথা দিচ্ছেন তো? আজ রান্না করতে গিয়ে আতে ব্যথা পেলাম, এখন আপনিও ব্যথা দিচ্ছেন। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল কৌশিকের পাহাড় সমান রাগের বিনাশ ঘটাতে। কৌশিক সঙ্গে সঙ্গে তুবার গালটা ছেড়ে দিল। সেকেন্ডের ব্যবধানে চেহারার রং বদলে গেল। জ্বলন্ত রাগের আগুন ধপ করেই নিভে গেল। কৌশিক তাড়াহুড়ো করে তুবার দুই গালে আলতো করে হাত রেখে বিচলিত কণ্ঠে বলল, এই এই জান, ব্যথা পেয়েছিস মানে? কোথায় ব্যথা পেয়েছিস? দেখা আমাকে। তুবা নাক টেনে বাম হাতটা কৌশিকের সামনে তুলে ধরল। জ্যোৎস্নার উজ্জ্বল আলোয় কেটে যাওয়া আঙুল দুটো জ্বলজ্বল করে উঠল। রক্ত জমাট বাঁধা হাতটা দেখে বুকের ভেতর স্যাঁত করে উঠল কৌশিকের। মনে হলো বুকের বাম পাশে কেউ সূক্ষ্ম তীর ঢুকিয়ে এফোড় ওফোড় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কৌশিক চোখ খিসে বন্ধ করে নিল। দাঁতে দাঁত চেপে আওড়ালো, শিট 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 শিট। কৌশিকের হৃদস্পন্দনের গতি বেড়ে গেছে বহুগুণ। তুবার হাতের ক্ষত যেন জ্বালিয়ে দিচ্ছে হৃৎপিণ্ড। ব্যথিত নয়নে তুবার মুখের দিকে তাকালো কৌশিক। হাতটা টেনে ঠোঁটের কাছে নিয়ে আলতো করে চুমু খেলো। আহত কণ্ঠে বলল, কিভাবে হলো এটা? সালাদ কাটতে গিয়ে। মিনমিন করে জবাব দিল তুবা। কৌশিকের খানিকটা রাগ হলো। রান্না করতে গিয়ে মেয়েটা নিজের দেহে আঘাত পেয়েছে, বিষয়টা মানতে কষ্ট হলো কৌশিকের। তবে এই মুহূর্তে রাগঝাগ করারও সাহস হলো না। তাই অগত্যায় রাগটাকে গিলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, রান্না করতে গেছিস কেন জান? এত বাকনামি কে করতে বলেছে? এখানে পাকনামির কি আছে? রান্না কি শেখা লাগবে না? কেন শেখা লাগবে? তোর রান্না শেখার প্রয়োজনটা কি সেটা আমাকে বল। তুবা অবাক হলো ভীষণ। হতভম্ব সুরে বলল, রান্না না শিখলে আপনাকে রেতে খাওয়াবো কিভাবে? ভবিষ্যতে আমাকেও তো গুছিয়ে সংসার করতে হবে। প্রয়োজন নেই, রান্নার জন্য মা চাচিরা আছে। তারা কি সারা জীবন থাকবে নাকি? এক সময় না এক সময় সংসারের হাল তো আমাকেই ধরতে হবে। তখন দরকার পড়লে আমি তোকে রান্না করে খাওয়াবো, কিন্তু এরপর থেকে তুই আর কোনোদিন রান্না করে পা রাখবি না। তুবা যেন তর্কে হারতে নারাজ। এক প্রকার গো ধরে বসে রইল। জেদি কণ্ঠে বলল, আমি রান্না শিখতে চাই। আমি একজন আদর্শ বউ হতে চাই। আমি মন থেকে আপনার সেবা করতে চাই। জান, জেদ করিস না। কেন করব না? রাইমা আপু খুব ভালো রান্না পারে, আর আমি বুঝি বড়মা এর জন্যই তাকে এত পছন্দ করে। আমি যদি রান্নাবান্না সংসারের কাজ না করি, তাহলে সে আমাকে পছন্দ করবে না, ছেলের বউ হিসেবে মানবে? বলুন। তুবার যুক্তিতর্ক শুনে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক।
বুঝে গেল এই পাগলের সাথে কথা বলে লাভ নেই। ও যখন জেদ ধরেছে রান্না শিখবে মানে শিখবেই। আজ আর মানা করলেও শুনবে না, বরং মানা করলে উল্টো আরও ভাঙা রেডিওর মতো একই সুর বারবার রিপিট করবে। তাই অগত্যায় তর্ক বিতর্কের ইচ্ছেটাকে দমিয়ে নিল কৌশিক। নিচ থেকে তুবাকে পাজা কোলে তুলে আবারও ইজি চেয়ারে বসালো। তুবাকে নিজের উল্টো দিক করে উরুর উপর বসালো। চিকন বাঁকানো পিঠ গিয়ে ঠেকলো কৌশিকের শক্ত বুকে। কৌশিক আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল তুবাকে। ঘাড়ের সাথে সরু নাকটা ঘষে বলল, আদর্শে বউ হতে চাস তাই তো? আমি যদি পুরোপুরি স্বামীর রূপ ধারণ করি, পারবি তো সহ্য করতে? খুব পারবো। কৌশিকের ছোড়া প্রশ্নের বিপরীতে কিছু না বুঝেই হুট করে জবাব দিল তুবা। পরপরই কৌশিকের ঠোঁটের কোণে খেলে গেল দুষ্ট হাসি। নিজের পুরুষালী হাত জোড়াকে এবার কাজে লাগিয়ে দিল সে। আচমকা উদরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল তুবা। শরীর জমে বরফ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কৌশিক তুবার পিঠের সাথে সমানে নাক ঘষছে। সেই সাথে লতানো দেহের প্রতিটা বাঁকে সমান তালে চলছে দুই হাতের বিচরণ। প্রথমে উদর, তারপর উদর থেকে একটু উপরে, এরপর সোজা বক্ষ যুগলে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে কান গরম হয়ে গেল তুবার। আবেশে চোখ মুদে এলো। অত্যাধিক লজ্জায় দম আটকে হাঁসফাঁস করে উঠল। এই অসহ্য অনুভূতি থেকে বাঁচার তাগিদে হুড়মুড়িয়ে উঠে যেতে চাইল, তবে ওঠার আর শক্তি পেল না। মৃদু চাপে দেহের শক্তি খুইয়ে বসল। সহসায় দেহের ভার ছেড়ে দিল কৌশিকের বুকে। ঘন ঘন শ্বাস প্রশ্বাসে ভারী হয়ে উঠল পরিবেশ। শোনা গেল কৌশিকের মোহনীয় কণ্ঠের ফিসফিস আওয়াজ, আমি তো পাগল কেন করিস ডান? তুই আশেপাশে আসলে আমার মাথায় নেশা চড়ে যায়, নিজেকে যেন হারিয়ে ফেলি। দুনিয়াদারের চিন্তা ভাবনা অনুভূতি সব ফিকে লাগে। তোর মাঝে ডুবে যেতে মন চায়, অনুভূতির ওপর লাগাম টানতে পারি না আমি। কথার সাথে সাথে সমান তালে চলছে দুই হাতের বিচরণ। পরিস্থিতিটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। তুবার গলার কাছে কথা আটকে গেল। সে কোনো মতে কণ্ঠে জোর খাটিয়ে বলল, আপনার অনুভূতির পেট খারাপ, হুটহাট লাগাম ছুটে যায়, ডাক্তার দেখান। আমার ডাক্তার তো তুই, আমার সব রোগের মহৌষধ। তুই ছাড়া কার সাধ্য আছে আমাকে সুস্থ করার? চল তোকে বরং দেখাই। তুবা হাঁসফাঁস করে উঠল। কৌশিকের চলন্ত দুই হাতের চাপ বাড়তেই খপ করে ধরে বলল, কেন থামবো? আমি বলেছি তাই। তুই তো আদর্শে বউ হতে চাইছিস, সূচনাটা না হয় আমাকে দিয়ে হোক। সকালে কলেজ আছে আমার, আপনারও অফিস আছে। সবকিছু জাহান নামে যাক, সবার আগে বউ। তুবা হার মেনে নিল। বাধ্য মেয়ের মতো আত্মসমর্পণ করলো নিজের স্বামী নামক প্রেমিক পুরুষের কাছে। বাহানা করে কি লাভ? সে তো সুখী দেব, সেটাও খুবই আদর, আহ্লাদ এবং যত্ন সহকারে। সময়ের স্রোত ঢেউ খেলে এগিয়ে গেল আরো কিছুদিন। ঘনিয়ে এলো মৌমিতার রাতুলের বিয়ের সেই কাঙ্ক্ষিত প্রহর। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাজির হলো হলুদের লগ্ন। আজ মৌমিতা এবং রাতুলের গায়ে হলুদ। বাড়ির বড় মেয়ের বিয়ে উপলক্ষে সকাল থেকে ভূয়া মঞ্জিল সেজে উঠেছে বাহারি সাজে। আত্মীয় স্বজনে থই থই করছে বাড়ির প্রতিটি কোণা। ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটিতে মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। বাড়ির কর্তারা সকাল থেকে ব্যস্ত, দৌড়ঝাঁপ করে বিয়ের আয়োজনে মশগুল। এই দায়িত্ব থেকে নিস্তার পায়নি বাড়ির দুই ছেলেও, বরং সবচেয়ে বেশি ধকল যাচ্ছে কৌশিকের উপর দিয়ে। একমাত্র বোনের বিয়ে, তার উপরে সে বাড়ির বড় ছেলে, দায়িত্বটা দ্বিগুণ। সে বোনের বিয়েতে বিন্দুমাত্র ত্রুটি রাখতে আগ্রহী নয়। সেই রেশ ধরেই সকাল থেকে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক, সাথে ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে নীরবকে। ছেলেটার ছোটখাটো দেহ কাহিল প্রায়। স্বাস্থ্যের দিক দিয়ে নীরব কৌশিকের চাইতে যথেষ্ট দুর্বল। কৌশিকের দেহে পূর্ণাঙ্গ পুরুষের যে গড়ন, সেটা নীরবের মধ্যে এখনো গড়ে ওঠেনি। হয়তো বয়স কম তাই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেও একসময় পূর্ণাঙ্গ পুরুষ হয়ে উঠবে। তবে এই মুহূর্তে তার শরীরটা এত ধকল নিয়ে কুলিয়ে উঠতে পারছে না। তাই দেহের ক্লান্তি কমাতে কাজের ফাঁকে একবার ছুটে এলো বাড়ির ভেতরে। উদ্দেশ্য, ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাবে, এতে যদি একটু ভালো লাগে। ভাবনা মোতাবেক নীরব বসার ঘরের সোফায় গা এলিয়ে দিয়ে
গলা ছেড়ে ডেকে উঠল, মা, এক গ্লাস শরবত দাও তো, বেশি করে বরফ দিও। ক্লান্ত কণ্ঠে এটুকু বলেই সোফার সাথে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল নীরব। মিনিট দুয়েকের ব্যবধানে নাকে ভেসে এলো লেবুর শরবতের টক মিষ্টি সুবাস। বন্ধ রাখা চোখজোড়া হুট করেই খুলল নীরব। সঙ্গে সঙ্গে বিস্ময়ে হা হয়ে গেল। ওর মায়ের পরিবর্তে শরবতের গ্লাস হাতে দাঁড়িয়ে আছে রিমি। পরনে একটা কলাপাতা রঙের সালোয়ার কামিজ, চুলগুলো খুলে রাখার দরুন পুরো পিঠময় ছড়িয়ে আছে। জর্জেট ওড়নাটা গলার সাথে এক পেস দিয়ে ঝুলিয়ে রাখা। মুখে কোনো প্রসাধনী নেই, হয়তো এখন সাজতে লাগবে তাই। নীরব যখন সম্মোহনী নজরে রিমিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, ঠিক সেই মুহূর্তে রিমি খানিকটা ঝাঁঝালো সুরে বলে উঠল, হাদারাম, শরবত ধর। আজীবন গ্লাস হাতে দাঁড়িয়ে থাকবো নাকি? নীরব তখনও নিরুত্তর। চোখে কেমন যেন ঘোর লেগে গেছে। ভালো লাগার অনুভূতিগুলো প্রজাপতির মতো ডানা ঝাপটাতে শুরু করেছে। বুকের ভেতর সুর তুলে আওয়াজ হচ্ছে ধক 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 ধক। এদিকে নীরবকে কোনো জবাব দিতে না দেখে গ্লাসটা টেবিলের উপর রাখলো রিমি। আপন মনে বলতে লাগলো, তোর পেছনে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। কাকিরা সবাই যার যার ঘরে তৈরি হচ্ছে, আপাতত এখানে কেউ নেই। তোকে ক্লান্ত লাগছিল তাই সাহায্য করলাম। তাই বলে কি আজীবন এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি উপরে যাচ্ছি। বলেই যেই না চলে যাওয়ার জন্য পা বাড়াবে, সঙ্গে সঙ্গে ওর হাতটা খপ করে ধরে নিল নীরব। আচমকা নীরবের ছোঁয়ায় বুকের ভেতর ধক করে উঠল রিমির। 1.5 বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও স্মৃতিপটে ভেসে উঠল। ঘৃণায় গা গুলিয়ে উঠল রিমির। সঙ্গে সঙ্গে ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিল। হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলে বলল, আমার হাত ধরেছিস কোন সাহসে? তুই আমার উপর এখনো রেগে আছিস রিমি? নীরবের কৌতূহলী প্রশ্ন। বিপরীতে রিমি অকপটে জবাব দিল, রাগ নয়, ঘৃণা করে আমি তোকে। তুই আমার সাথে যা করেছিস তার জন্য কোনো দিন তোকে ক্ষমা করব না। নীরব, একদম কাছে আসবি না আমার। দূরে থেকে কথা বল। এক ব্যথাতুর আহত শ্বাস ছাড়ল নীরব। সেদিন রাগের মাথায় লাইব্রেরিতে রিমির ইচ্ছার বিরুদ্ধে ওকে ছোঁয়া ছিল নীরবের মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল নীরব বিগত 1.5 বছর ধরে দিচ্ছে। গত 1.5 বছর ধরে রিমি নীরবের সাথে কথা বলে না, সব সময় এড়িয়ে যায়। এক অদৃশ্য দেয়াল তৈরি করে নিয়েছে দুজনের মধ্যে। এই দেয়াল ভেদ করে রিমির কাছে পৌঁছানোর সুযোগ করে উঠতে পারেনি নীরব। তবে আজ এতগুলো দিন পর সুযোগের একটা ঝলক যেন হাতে পেয়েছে। তাই সুযোগটাকে হাতছাড়া না করে সর্বোচ্চ চেষ্টা করলো ব্যবহার করার। নীরব 2 কদম এগিয়ে এসে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ রিমি, ভুল হয়ে গেছে আমার। সেদিন রাগের মাথায় বিশাল বড় ভুল করেছি। সেই ভুলের জন্য কতবার ক্ষমা চেয়েছি তোর কাছে। আর কি করতে হবে বল? তোর ক্ষমা পেতে আমি সব করতে রাজি। তোকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব নয়। বেশ, তাহলে চল দুজন বিয়ে করে নেই। আমাকে ঘৃণা করিস তাই না? তাহলে বিয়ে করে ক্ষমার অযোগ্য শাস্তিটা দিয়ে দে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? নীরব কথাটা ঝোঁকের বশেই বলল নাকি ভেবেচিন্তে বলল, সেটা বুঝে আসলো না রিমির। তবে এই মুহূর্তে নীরবের কথাগুলো রিমির কাছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই মনে হলো না। রিমি দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল, গরমে মাথা খারাপ হয়ে গেছে তোর, শরবতটা খেয়ে মাথা ঠান্ডা কর। মানবতার খাতিরে এতটুকু সাহায্য করতেই পারি, তবে ভুলেও ভাবিস না তোকে ক্ষমা করে দিয়েছি আমি। এ জীবনে তুই আমার ক্ষমা কোনোদিনই পাবি না। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলেই হনহন করে মৌমিতার ঘরের দিকে চলে গেল রিমি। নীরব আহত চোখে তাকিয়ে রইল শুধু। এই চোখের আর্তনাদ সে কাউকে বোঝাতে পারে না। স্টেজ সাজানো শেষে ফ্রেশ হতে নিজের ঘরে এসেছে কৌশিক। কিছুক্ষণের মধ্যে রাতুলের বাড়ি থেকে লোকজন হলুদ নিয়ে চলে আসবে। হলুদের অনুষ্ঠান এর পরেই শুরু হবে, তাই এই সুযোগে ঝটপট গোসল সেরে তৈরি হতে লেগে পড়েছে সবাই। কৌশিক মাত্রই গোসল সেরে গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি জড়িয়েছে। এরপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম লাগাচ্ছে। ঠিক এমন সময় গুটি গুটি পায়ে সেখানে হাজির হলো তুবা। পিছন থেকে রিনরিনে সুরে বলল, আমাকে কেমন লাগছে কৌশিক ভাই?
আচমকা পরিচিত কণ্ঠে পিছন ফিরে তাকালো কৌশিক। সঙ্গে সঙ্গে নজর জোড়া থমকে গেল। বিস্ময়ে দুই ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে গেল। হাতে ধরে রাখা পারফিউমটাও শব্দ করে ফ্লোরে পড়ে গেল অবলীলায়। থমকে যাওয়া চোখ জোড়া আটকে গেল হলুদ শাড়ি পরিহিত তুবার পানে। চিকন লতানো দেহে বাঙালি স্টাইলে শাড়ি জড়িয়েছে তুবা, সেই সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনায় সেজেছে। ফর্সা দেহে হলুদ রং বারে বারে জ্বলে উঠছে যেন। মুক্তঝরা হাসিতে এ যেন এক অপরূপ পরী। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল কৌশিকের। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলা ভেজানোর উদ্দেশ্যে একটা শুকনো ঢোক গিলল কৌশিক। তবে সেই প্রচেষ্টাও বৃথা গেল। গলা তো ভিজলই না, উল্টে আরো বেশি তৃষ্ণা বাড়ল। কৌশিককে এমন পাথরের মতো জমে যেতে দেখে কয়েক কদম এগিয়ে এলো তুবা। ভুরুকুচকে বলল, এভাবে কি দেখছেন? এত সাজছিস কেন? এই পর্যায়ে মুখ খুলল কৌশিক। কণ্ঠস্বর বেজায় কাঁপছে। তুবা সেই কণ্ঠকে পুরোপুরি উপেক্ষা করে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে নিল। এরপর ঠোঁট উল্টে বলল, কেন? ভালো লাগছে না? সাজ সুন্দর হয়নি না? হঠাৎ কৌশিকের গলার স্বর পরিবর্তন হয়ে গেল। অত্যন্ত ঠান্ডা শীতল কণ্ঠে আওড়ালো, চোখ ঝলঝলে সুন্দরী তুই জান, তোর সৌন্দর্যের কোনো তুলনা নেই। আমার বেপরোয়া হার্টবিট থমকে দিয়ে তোর মুখের এক ঝলক দর্শনই যথেষ্ট। তাহলে এত সাজার কি প্রয়োজন? বারে বারে ডুবির আগুনে ঘায়েল কেন করিস? মেরে ফেলতে চাস আমাকে? তুবা লজ্জায় আড়ষ্ট হলো। লাজুক হেসে মাথা নুইয়ে নিল। তার এই এত এত সাজের উদ্দেশ্যই তো ছিল একটা, কৌশিকের মুখে নিজের প্রশংসা শোনা। যদিও এত গভীর প্রশংসা আশা করেনি তুবা। সে তো শুধু চেয়েছিল কৌশিক বলুক, তোকে সুন্দর লাগছে। ব্যাস, তুবার চাহিদা এতটুকুই। তবে ওর সামনে দাঁড়ানো ব্যক্তি তো কৌশিক। সে তো আর 5 জন পুরুষের মতো সাধারণ প্রেমিক নয়, সে তো পাগল প্রেমিক। না চাইতেই 2 হাত ভরে ভালোবাসা ঢেলে দেয় তুবার পায়ে। আর যদি তুবা মুখ ফুটে কিছু চায়ও, চাওয়ার চাইতে 3 গুণ বেশি দেয়। সেটা হোক কোনো জিনিস, ভালোবাসা বা প্রশংসা। ভাগ্যের জোরে পাওয়া এই মারাত্মক প্রেমিক পুরুষকে নিয়ে ভাবতে গিয়ে মনটা শীতল হয়ে ওঠে তুবার। অনুভূতির জোয়ারে ভাসতে ভাসতে হারিয়ে যায় অজানায়। ঠোঁটের কোণে মুক্ত ঝরা প্রাণোচ্ছল হাসি। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে আসা একটা বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই তুবার হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল। বারান্দার কোন এক প্রান্ত থেকে কনকচাপা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে বলছেন, এই তো আমার রাইমা এসে গেছে। এত দেরি কেন করলি আম্মা? বোনের বিয়েতে একটু আগে আগে আসবি না? এর পরের কথাগুলো স্পষ্ট। হয়তো রাইমাকে নিয়ে কনকচাপা বেগম মৌমিতার ঘরের দিকে চলে গেছেন। আনন্দের মুহূর্তে রাইমার উপস্থিতি তুবার হাসি খুশি মনটাকে দুম করে ভেঙে দিল। কৌশিকের আশেপাশে তুবা কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর এই রাইমাকে তো আরো সহ্য হয় না। অথচ এই অপছন্দের মেয়েটা 2 দিন এই বাড়িতেই থাকবে। নিশ্চিত এই সুযোগে বড় মাকে আরো বেশি নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। ভাবতে এই বুকটা ভার হয়ে উঠল তুবার। নিজেদের সম্পর্কের সমীকরণ যেন দিন দিন আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। সব ঝড়ঝাপটা পাড়ি দিয়ে শেষ রক্ষা হবে তো? এই উটকো মেয়েটা অযাচিত ঝামেলা কেন টেনে আনে? তুবা একবার বিরক্তি নিয়ে তাকালো কৌশিকের দিকে। রাগে দুঃখে কোনো কথা না বলে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। কাঁচা হলুদের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে বাতাস। বাড়ির প্রতিটি আনাচে কানাচে লেগে আছে হলুদের ছোঁয়া। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত হলুদের মুখের একাংশ রঙিয়েছে। বাড়ির বাচ্চারা ছোটাছুটি করছে একে অপরের মুখে হলুদ মাখতে। সবচেয়ে বেশি ছুটছে তুবা। দুরন্ত মেয়েটা হাতে এক গাদা হলুদ নিয়ে তাড়া করে বেড়াচ্ছে রিমিকে। ইতিমধ্যে মেয়েটাকে হলুদে পুরো ভূত বানিয়ে দিয়েছে তুবা। তবুও যেন মনের স্বাদ মিটছে না। হাতে এক গাদা হলুদ নিয়ে ছুটছে রিমির পিছনে। হাসি মজার চক্করে পড়ে মেয়েটা যেন দিন দুনিয়ার চিন্তা ভাবনা ভুলেই গেছে। আশেপাশে দেখার বিন্দুমাত্র সময় নেই। তুবা যখন চঞ্চল চিত্তে এদিকে সেদিকে ছুটতে ব্যস্ত, তখন কৌশিক স্টেজের এক কোনায় দাঁড়িয়ে নিজের প্রাণ প্রিয়াকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। দামি আইফোনের ক্যামেরা সেকেন্ডে সেকেন্ডে ফ্রেমবন্দি করছে তুবার
মুক্তঝরা হাসির এক একটা মুহূর্ত। ফটাফট শখানেক ছবি তুলে থামলো কৌশিক। ফোনটা স্ক্রল করতে করতে একবার করে দেখতে লাগলো ছবিগুলো। ঠিক এমন সময় পেছন থেকে কানে ভেসে এলো অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। কৌশিক ভুরুকুচকে পিছনে ফিরে তাকালো। স্টেজ থেকে একটু নিচে দাঁড়িয়ে আছে রাতুলের 4 জন বন্ধু। তারা পাত্রপক্ষের সাথে মৌমিতাকে হলুদ দিতে এসেছে। হলুদ লাগানো শেষে স্টেজের নিচে দাঁড়িয়ে আশেপাশের ছবি তুলছে, সেই সাথে থেকে থেকে নিজেদের মধ্যে আলোচনা করছে। 4 জনের মধ্যে একজন বলে উঠল, ওই বাড়ির ছোট মেয়েটাকে দেখেছিস? একদম ফুটন্ত গোলাপ ভাই। মেজোটাকে দেখেছি, সুন্দরী আছে বেশ। ছোটটা আরো বেশি সুন্দর, মানতেই হবে। এ বাড়ির সব মেয়েগুলো সব আগুন সুন্দরী। বলতে বলতে 3 জনেই একজোটে হেসে উঠল। হাসির ফাঁকে প্রথমজন আবারও বলে উঠল, তবে যাই বলিস, আমি তো ছোটটার প্রেমে পড়ে গেছি ভাই। ঠোঁটের শেপটা কি যে মারাত্মক। লিপস্টিকটা মনে হচ্ছিল ওর জন্য বানানো হয়েছে। এটুকু বলে থামলো ছেলেটা। এরপর কণ্ঠ খানিকটা নিচে নামিয়ে চাপা স্বরে বলল, শাড়ির আঁচল সরে গিয়ে এক ঝলক কোমর দেখে ফেলেছিলাম, জানিস? কি মোলায়েম ত্বকরে ভাই, মাখনের মতো মসৃণ। এক এক পলক দেখেই তো আমার নেশা ধরে যাচ্ছিল। এই মেয়েটাকে আমার চাই। স্টে ইন ইউর লিমিট ব্রো। আচমকা পুরুষালী কর্কশ শব্দ কানে ভেসে আসতেই ছেলেগুলো পিছন ফিরে তাকালো। ওদের থেকে 2 হাতে দূরে শটান হয়ে দাঁড়িয়েছে কৌশিক। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, ধারালো চোয়াল জোড়া বেজায় শক্ত। কপালের ফুলে ওঠা রক তার অত্যাধিক রাগের লক্ষণ বহন করছে। ভেতরে ভেতরে আগুন জ্বলছে কৌশিকের। তুবাকে নিয়ে করা ছেলেটার কমপ্লিমেন্টগুলো কৌশিকের মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ইচ্ছে করছে ছেলেটার জিভ টেনে ছিঁড়ে দিতে। যে চোখ দিয়ে তুবাকে দেখেছে সেই চোখ তুলে নিয়ে মার্বেল খেলতে, কিন্তু হায়, ইচ্ছা থাকলেও উপায় নেই। প্রথমত মৌমিতার বিয়ে, আর দ্বিতীয়ত এরা রাতুলের বন্ধু। তাই শুধুমাত্র বোনের কথা চিন্তা করে মনের ভেতর জ্বলতে থাকা অদম্য রাগের আগুন লুকিয়ে ফেলল কৌশিক। ভাষা যথেষ্ট সংযত রেখে বলল, কারোর বিষয়ে না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়। আপনারা শিক্ষিত, বুদ্ধিমান ভেবেছিলাম। কৌশিকের কথা শুনে ছেলেটা এগিয়ে এলো। আঙুল তুলে চেনার ভঙ্গিতে বলল, তুমি মৌভাবির ভাই, তাই না? জি। এছাড়া আমার আরও একটা পরিচয় আছে। যে মেয়েটার বিষয়ে আপনি একটু আগে কমপ্লিমেন্ট দিলেন, সে আমার প্রাণ ভ্রমরা। আর কিছু বোঝাতে হবে কি? কৌশিকের শেষোক্ত কথায় হক চুকিয়ে গেল 4 জন। অবাক চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে। মনে হচ্ছে আচমকা 7 আসমান থেকে ধপ করে মাটিতে পড়েছে। ওদের এই হতভম্ব নজর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারল না কৌশিকের ওপর। আর না কথা বলার রুচি হলো। এই মুহূর্তে কৌশিকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই জ্বলন্ত আগুনের উত্তাপ তুবাকে পুড়িয়ে ছারখার করবে। পরপুরুষের সামনে ড্যাং ড্যাং করে নাচানাচির স্বাদ এবার কৌশিক মিটিয়ে দেবে। মনে মনে ফুঁসতে ফুঁসতে গটগট পায়ে বাড়ির দিকে চলে গেল কৌশিক। তুবা একটু আগে ছুটতে ছুটতে বাড়ির ভেতরেই ঢুকেছে। রিমিকে হলুদ মাখিয়ে মুখ ধুতে ওয়াশরুমে গেছিল তুবা। হলুদে পুরো মুখের অবস্থা খারাপ। বহু কষ্টে ঘষে ঘষে যতটুকু পেরেছে মুখের হলুদ দাগ তুলেছে। বাকিটা নিয়ে মুখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। ঠিক এমন সময় হাতে হ্যাঁচকা টান পড়ায় হক চুকিয়ে গেল তুবা। সামনে তাকাতেই দেখলো কৌশিক ওকে দেয়ালের সাথে চেপে ধরেছে। চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল তুবা। হঠাৎ কৌশিকের এই আকাশ সমান রাগের কোনো কারণ খুঁজে পেল না। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ লোকটা রেগে গেল কেন? কৌতূহল দমাতে না পেরে তুবা প্রশ্ন করেই বসলো, কি হয়েছে আবার? রাগ দেখাচ্ছেন কেন? শাড়ি কেন পরেছিস তুই? আচমকা কৌশিকের এহেন প্রশ্নে ভড়কে গেল তুবা। কিছুটা অবাক সুরে বলল, স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? শাড়ি তো সেই সকালেই পরেছি। সবার প্রথমে তো আপনাকেই দেখালাম। কখন পরেছিস সেটা জানতে চাইনি, কেন পরেছিস সেটা জানতে চেয়েছে। সবাই তো পরেছে, তাহলে আমি পরলে কি দোষ? তুবা কথা শেষ করতেই আচমকা ওর আঁচল ভেদ করে লতানো কোমর খামছে ধরল কৌশিক। আকস্মিক আক্রমণে কেঁপে উঠল তুবা। নখ দেবে যাওয়ায় কোমরের চামড়া জ্বলে উঠল। কৌশিকের যেন সেদিকে কোনো খেয়াল নেই।
বরং চিকন কোমরটা আরো শক্ত করে খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, কিন্তু কোমর কেন দেখা গেল? তোর দোষ এখানে। তুবা ঠিক বুঝে উঠতে পারল না কাহিনী কি। কৌশিকের হঠাৎ রাগের কারণও তার অজানা। এদিকে বাড়ি ভর্তি লোকজন, ঘরের দরজাও খোলা। ওদের এত কাছাকাছি কেউ দেখে ফেললে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। ভয়েরতে চোখে একবার খোলা দরজার দিকে তাকালো তুবা। অধৈর্য সুরে বলল, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন? দরজা খোলা, কেউ চলে আসবে। আই ডোন্ট কেয়ার। আমি জানি আপনি কোনো কিছুরই পরোয়া করেন না, কিন্তু আমি করি। সরুন তো, যেতে দিন। কৌশিক ছাড়ল না, বরং শক্ত করে তুবাকে নিজের সাথে চেপে ধরে ওর উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। লাল খয়েরি লিপস্টিকে রাঙানো ঠোঁটের দিকে তাকাতেই ছেলেগুলোর কথা আবারও মনে পড়ে গেল। রাগটা তরতর করে কয়েক গুণ বেড়ে গেল কৌশিকের। অত্যাধিক রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। আচমকা শক্ত করে চেপে ধরল তুবার লিপস্টিক রাঙানো রঙিন ওষ্ঠ। হঠাৎ অতর্কিত হামলায় ভড়কে গেল তুবা। ভয়ে শরীর জমে গেল। মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে সংকেত দিল দরজা খোলা। কেউ দেখলে সব রহস্য ফাঁস হয়ে যাবে। তুবা ছাড়া পাওয়ার জন্য মোছড়ামুছড়ি শুরু করে দিল। দুই হাতে ধাক্কা দিল কৌশিকের বুকে, কিন্তু হায়, নিজের থেকে এক চুলও দূরে সরাতে পারল না ওকে। এদিকে কৌশিক নিজের পুরো ঠোঁট জোড়া দিয়ে উদ্ভ্রান্তের মতো ঘষে যাচ্ছে তুবার নরম ঠোঁটে। তার উদ্দেশ্য চুমু খাওয়া নয়, সে তো পাগলের মতো ঘষে ঘষে ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো করার প্রচেষ্টায় আছে। মিনিট দুয়েকের ব্যবধানে ঠোঁট সরিয়ে নিল কৌশিক। তুবার মুখের অর্ধেক অংশ জুড়ে লিপস্টিক ছড়িয়ে পড়েছে। সেই সাথে কৌশিকের ঠোঁট সহ চারিদিকেও দাগ লেপটে গেছে। ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস টানল তুবা। কৌশিক পকেট থেকে রুমাল বের করে নিজের মুখটা ঘষে মুছে নিল। এরপর কিছুটা শক্তি প্রয়োগ করে তুবার মুখটাও মুছে দিল। তুবা হতাশ হলো ভীষণ। কৌশিকের এই উদ্ভ্রান্তের মতো আচরণের কোনো কারণ সে খুঁজে পেল না। অধৈর্য হয়ে কৌশিকের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, সরুন তো, এমন করছেন কেন? তুই সেজেগুজে পরপুরুষের সামনে গেছিস কেন? কোন সাহসে বল? হালকা ধমকের সুরে বলল কৌশিক। তুবা হতাশ সুরে বলল, বাড়িতে অনুষ্ঠান, আর আমি একটু সাজবো না? এটা কি দোষের কিছু হলো? কেন সাজবি না? অবশ্যই সাজবি, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য। তোর সাজ শুধু আমি দেখব, তোকে দেখে আমি মন ভরাবো, তোর সৌন্দর্য আমি ডুবে মরবো। অন্য কেউ কেন দেখবে তোকে? কেন বর্ণনা দেবে তোর ঠোঁটের? পরপুরুষ কেন জানবে তোর কোমর ঠিক কতটা কোমল? বলতে বলতে আবারও কোমর খামচে ধরল কৌশিক। তুবার চোখে এবার পানি চলে এলো। পাতলা চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে গেছে মনে হয়। তুবা ব্যথাতুর স্বরে বলল, আপনি কি পাগল? এই কথা আজ জানছিস তুই? এতগুলো বছর বুঝিস নি আমি কেমন? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল, তোর প্রেমে পাগল, তোর মায়ে পাগল, বদ্ধ উন্মাদ আমি। দেখতে চাস আমার উন্মাদ না? তুবা জবাব দিল না, মাথা নিচু করে দু ফোঁটা অশ্রু ছেড়ে দিল। কৌশিক ফের বলে উঠল, তুই শুধু আমার তুবা, আমার মানে শুধু আমার। তোর উপর আমি কোনো ছেলের ছায়াও সহ্য করতে পারি না। সেখানে একটা ছেলের নজর পড়েছে তোর উপর, সে তোর ঠোঁটের বর্ণনা দিচ্ছে, তোর কোমরের বর্ণনা দিচ্ছে। কিভাবে সহ্য করবো আমি? আমার যে ভেতরটা পড়ে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, সবকিছু ধ্বংস করে দিতে মন চাইছে। তোর পুরো দেহ জুড়ে নিজের নামের ছাপ বসিয়ে দিতে মন চাইছে। আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব বল? কণ্ঠস্বর হতে নিঃসৃত প্রতিটি বাক্যে ছিল ব্যাকুলতা, প্রতিটা শব্দে স্পষ্ট ক্রোধ। কৌশিক কথা শেষ করতেই তুবা আচমকা সামনে থেকে জড়িয়ে ধরল কৌশিককে। শক্ত বুকের সাথে নাক ঘষে মিনমিন করে বলল, সরি, ভুল হয়ে গেছে। আমার খেয়াল রাখা উচিত ছিল। আর কোনোদিন শাড়ি পরবো না, প্রমিস। তুবার আদুরে আবদারে কৌশিকের ভেতর জ্বলন্ত আগুনে এক পশলা বৃষ্টি নামলো যেন। বুকের সাথে তুবার দেহের নরম ছোঁয়া পেতেই আকাশ সমান রাগটা হুট করেই হারিয়ে গেল। জ্বলতে থাকা বুকটা সামান্য ঠান্ডা হলো। কৌশিক দুই হাতে আগলে নিল তুবাকে। আলতো করে চুমু খেল তুবার মাথায়। কাতর কণ্ঠে বলল, জান চল, বাড়ির সবাইকে বিয়ের কথা জানিয়ে দেই, তাহলে লুকোচুরি কিছু থাকবে না। পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবো
তুই আমার বউ, তোকে সবসময় ছায়ার মতো আগলে রাখবো। এই লুকোচুরি আমারও সহ্য হয় না। তুবা বুকের থেকে মাথাটা সামান্য ওঠালো, পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে কৌশিকের গলা জড়িয়ে ধরল। মুখোমুখি হয়ে কৌশিকের চোখে চোখ রেখে বলল, আপুর বিয়েটা হয়ে যাক, তারপর না হয় বলবেন। আমি জানি না পরিবার ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে। এখন জানলে বিয়েতে ঝামেলা হবে। কৌশিক বুঝদারের মতো মাথা দোলালো, দৃঢ় কণ্ঠে বলল, এরপরই বাড়িতে জানবো, তখন একদম বারণ করবি না। আচ্ছা, করব না। কৌশিক আশ্বস্ত হলো। তুবাকে ছেড়ে দিয়ে দুজনের মধ্যে দূরত্ব রেখে দাঁড়ালো। তুবার দিকে তর্জনী তাক করে শাসনের সুরে বলল, এক্ষুনি শাড়ি খুলে সালোয়ার কামিজ পরবে, মুখে সব সাজ তুলে সাধারণভাবে নিচে যাবে, মনে থাকবে। তুবা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। কৌশিক যেন এতক্ষণে স্বস্তি পেল খুব। তুবাকে চেঞ্জ করতে বলে ঘর থেকে বেরিয়ে গেল। কৌশিক চলে যেতেই বারান্দার অপর প্রান্ত থেকে বেরিয়ে এলো রাইমা। বারান্দার পিলারের পাশে লুকিয়েছিল সে। হাতের ফোনটা নাড়াচাড়া করতে করতে সিঁড়ি মাড়িয়ে নিচে নেমে গেল সে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। হলুদের অনুষ্ঠান একটু আগেই শেষ হয়েছে। আপাতত সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে ব্যস্ত। সারাদিনের ধকল শেষে নরম বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের আশ্রয় পড়ল সবার চোখের ভাঁজে। কৌশিক সবেমাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাতে ঘুমানোর আগে তার গোসল করার অভ্যাস, এজন্য গভীর রাত হলেও শরীর একবার ভেজাতেই হয়। ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিল কৌশিক। ঠিক এমন সময় ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের। ভদ্রমহিলার চেহারা বেজায় থমথমে হয়ে আছে। হঠাৎ এত রাতে নিজের ঘরে মাকে দেখে ভুরু কুঁচকে গেল কৌশিকের। চলন্ত হাত জোড়া থামিয়ে প্রশ্ন করল, মা, তুমি এত রাতে আমার ঘরে, কোনো দরকার? তুবার সাথে তোর কি সম্পর্ক? আচমকা কনকচাপা বেগমের এহেন প্রশ্নে কিছুটা ভড়কে গেল কৌশিক। এই মুহূর্তে সেই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই হুট করে কি উত্তর দেবে ঠিক ভেবে পেল না। কিছুটা অবাক সুরেই বলল, মানে কি বলতে চাইছো? কিছু বলতে নয়, জানতে চাইছি আমি, তুবা আর তোর মধ্যে কি চলছে? সত্যি করে বলবি কৌশিক? আমি মিথ্যে একদম সহ্য করব না। কনকচাপা বেগমের থমথমে চেহারায় বলে দিচ্ছে তিনি হয়তো কিছুটা জেনে গেছেন। এজন্যই সোজাসুজি ছেলেকে প্রশ্ন করতে এসেছেন। এখানে মিথ্যে বলে আদতেও কোনো বিশেষ লাভ হবে না। তাই কৌশিক আর মিথ্যে বাহানা সাজানোর ব্যর্থ চেষ্টাও করল না। সে সোজাসুজি জবাব দিল, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বলেই শান্ত চোখে নিজের মায়ের দিকে তাকালো। কনকচাপা বেগমের চোখে মুখে বিস্ময়। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, আর তুবা? ভালোবাসাটা দুজনের তরফ থেকে। এই পর্যায়ে কনকচাপা বেগম ধপ করে খাটের ওপর বসে পড়লেন। মাথায় হাত রেখে আহাজারি করে বললেন, ইয়া খোদা, এ কি অনর্থ হলো! এবার যে পরিবারে ঝড় উঠবে, এই পরিবার ভেঙে যাবে। এ তুই কি করলি আব্বা? অন্যায় কি করেছে মা? ভালোবাসা কি কোনো অপরাধ? কথাটা বলতেই সঙ্গে সঙ্গে গালে সজোরে থাপ্পড় পড়ল কৌশিকের। থাপ্পড়টা খেয়ে মুখ একদিকে ঘুরে গেল কৌশিকের। কনকচাপা বেগম রাগে ফুঁসে উঠে বললেন, নিজের ছোট বোনের সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে লজ্জা করলো না? আবার বুক ফুলিয়ে বলছিস কোনো অন্যায় করিসনি। ভালোবাসা অন্যায় কবে থেকে হলাম মা? ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নাম করে বলতে গিয়েও থেমে গেলেন তিনি। মুখের কথাগুলো খুব কষ্টেই গিলে নিলেন। তার আচার আচরণ খুবই অদ্ভুত, চোখের দৃষ্টিও এলোমেলো। মনে হচ্ছে তিনি কিছু একটা লুকোতে চাইছেন, কোনো কথা যা তিনি কৌশিককে জানতে দিতে চাইছেন না। যার দরুন ফ্যানের বাতাসেও কুলকুল করে ঘামছেন তিনি। কোনো মতে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, কিছুদিন তুবার থেকে দূরে থাকবি। সম্ভব নয় মা। কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবি। এক রহস্যজনক বাক্য ছুড়েই দুরন্ত গতিতে বেরিয়ে গেলেন ঘর থেকে। রেখে গেলেন চিন্তিত ছেলেকে। কি বলে গেল তার মা?
তার চোখ মুখ এমন অদ্ভুত দেখাচ্ছিল কেন? কি লুকোতে চাইছে কৌশিকের থেকে? দীর্ঘ এক কালো রাতের শেষে মিষ্টি সকালের সূচনা। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিয়ে বিয়ে সুবাস। গতকালের তুলনা ভুয়া মঞ্জিল আজ দ্বিগুণ ঝলমলে রূপে সেজে উঠেছে। হবে নাই বা কেন? আজ যে সেই বহুল কাঙ্ক্ষিত দিন।